আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ২৯৫টি ড্রাগকে এসেনশিয়াল ড্রাগ হিসেবে চিহ্নিত করে মূল্য বেঁধে দিয়েছে সরকার। এই মূল্য বেঁধে দেওয়ার পরে বিভিন্ন মহলের আপত্তিও কিন্তু রয়েছে। এসেনশিয়াল ড্রাগ হিসেবে সরকার ২৯৫টি ড্রাগকে দিয়েছে, এটা তো আসলে অ্যাপ্রিসিয়েট করার বিষয়, এবং সবার জন্য চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই ড্রাগটা খুবই এসেনশিয়াল। এই ক্ষেত্রেও লোকজনের আপত্তি থাকে কেন? ধন্যবাদ আপনাকে। আসলে নিয়ন্ত্রিত ভাবটা আমাদের বাঙালির কিন্তু একটা কষ্টের ব্যাপার। আমি সেই জায়গা থেকে বলবো যে সরকারের একেবারে সুন্দর পদক্ষেপ। এখানে মানায় নিতে কষ্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যারা অ্যাসোসিয়েশন, তারা এখনও একমত হয় নাই। তো সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস এটা হয়ে যাবে। যদি করতে পারে, এটা বৃহৎ একটা উপকার জনগণের হবে। আরেকটি বিষয় হচ্ছে এই ২৯৫টি ড্রাগ, এগুলো কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে না। আপনি জানেন বিশ্বের অন্যান্য দেশে কিছু এসেনশিয়াল ড্রাগ অথবা বেসিক যে ড্রাগগুলো রয়েছে এগুলো বিনামূল্যে সরবরাহ করা হয়। এই ক্ষেত্রে কিন্তু একটা মূল্য পে করতে হবে যারা এই ড্রাগগুলো প্রয়োজন। এই ক্ষেত্রে বাধা রয়েছে। আর বিনামূল্যে আমরা ওষুধ পাবো কবে? বিনামূল্যে তো পাচ্ছে, কিন্তু সরকারি হাসপাতালগুলো তো বিনামূল্যে পাচ্ছে। জি, কিছু নির্ধারিত মূল্য, সরকার নিয়ন্ত্রিত মূল্য, সেটা করতে চাচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ যে ২৯৫টা ঔষধ যারা উৎপাদন করবে তাদেরকে একটা নির্ধারিত মূল্যে করতে হবে। যে আমরা যে হাসপাতাল চালাই, আমাদেরও কিন্তু নিয়ন্ত্রিত মূল্য আছে। আগে কিন্তু নিয়ন্ত্রিত ছিল না। যেমন অক্সিজেনের দাম আমরা ইচ্ছা করলে বেশি নিতে পারবো না। আমাদের কিছু টেস্ট অ্যালোকেট করে দেওয়া আছে, পার্টিকুলার করে দেওয়া আছে। এই টেস্টগুলোর মূল্য কিন্তু আমরা বাড়াইতে পারছি না। এতে করে হয় কি, লাভ কম হয় এবং জনগণের উপকার হচ্ছে। কিন্তু এক্ষেত্রে নিয়ন্ত্রণ হয় কি? যেমন আপনার এই ড্রাগের এই প্রাইসটাই রাখা হচ্ছে কিনা, অথবা অন্যান্য আপনি যে জিনিসগুলো কথা বললেন এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, মনিটরিং করার জন্য যে টিম রয়েছে তারা কি প্রপারলি মনিটর করে? কারণ একজন যে সেবা প্রার্থী তার ক্ষেত্রে কিন্তু এগুলো চেক করা সম্ভব না। না, সেবা প্রার্থী তো করছে না। সরকারের যে এনার্জি আছে, অর্থাৎ লোকবল আছে, তারা তো চেষ্টা চালাচ্ছে। তো সেটা যদি সঠিকভাবে তদারকি হয় তাহলে এটা কিন্তু আমরা বাধ্য। অর্থাৎ জনগণ উপকৃত হবে। সে জায়গায় এটা ভালো হওয়ার একটা পূর্ব শর্ত যে আমরা ভালোর দিকে আগাচ্ছি। জি, আরেকটি বিষয় আপনি বললেন যে বিনামূল্যে কিছু ওষুধ দেয়া হয়। এক্ষেত্রে বিনামূল্যে যে ওষুধের লিস্ট রয়েছে এটা তো খুবই বেসিক, যেমন নাপা টাইপ কিছু ওষুধ রয়েছে। এক্ষেত্রে এই লিস্টগুলো বাড়ানো যায় কিনা? এখানে আমি বলবো যে আসলে আমাদের সামনে তো সামনেই তো নির্বাচন, ১ মাস আছে। তো ১ মাস পরে নির্বাচন হবে। এখানে নিশ্চয়ই কমিটমেন্ট দিয়ে আসবে। যারাই সরকারে আসুক বা যারাই নির্বাচিত হোক, আমার মতো জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, আমি মনে করি যে আমার যোগ্য প্রার্থীদেরকে আমি ভোট দেব। আসলে যতটুকু যোগ্য আছে এর মধ্যেই তো বেছে নিতে হবে। নেওয়ার পরে যারা কমিটমেন্ট দিয়ে আসবে, দেশটার জন্য আসলে কি ব্যবস্থা করতে চায়। আমাদের কিন্তু শুধু চিকিৎসা বিজ্ঞান না, সব জায়গায় সমালোচনা আছে, সব জায়গায় দুর্নীতি আছে, সব জায়গায় অসৎ লোকের আবির্ভাব আছে। মানে সব জায়গায়, সকল জায়গায় কিন্তু সব সাধু লোক না। সে জায়গায় নিয়ন্ত্রিত রূপ দিবে সরকার। সরকার জনগণকে কোন পথে নিয়ে যাবে। আমাদের উন্নয়ন করার জন্য কিন্তু খুব বেশি জ্ঞানের দরকার নাই। আমরা পৃথিবীতে কয়েকটা দেশ, মনে করেন যারা দেশ নেতৃত্বে ভালো করছে পৃথিবীতে, আমরা যদি 20টা দেশ কল্পনা করি, ওখান থেকে 2-3টা দেশের প্রক্রিয়া দেখলেই তো হয় স্বাস্থ্যসেবা কীভাবে তারা চালায়। সেভাবে তাহলে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে। আর ওষুধের সংখ্যা বাড়ানোর ব্যাপারে আসলে বাজেট ছাড়া কিন্তু কিছু হবে না। আমাদের যে 40,000 কোটি টাকা বা 42,000 কোটি টাকা বাজেট দিয়েছে, সেই বাজেটটা যারা অ্যানালিস্ট, যারা এগুলো অ্যানালিজম করে, তাদেরকে দেখা উচিত যে আসলে এটা পর্যাপ্ত কিনা। এটা স্বাভাবিক দৃষ্টিতে আমরা পত্রপত্রিকার মাধ্যমে বা আমরা বাস্তবতার পরিপ্রেক্ষিতে দেখি যে এই বাজেটটা কিন্তু অপ্রতুল, পরিপূর্ণ নয়। অপ্রতুলের পাশাপাশি আমি বলতে চাই 42,000 কোটি টাকা, এক্ষেত্রে কিন্তু অনেক দুর্নীতিও জড়িত রয়েছে।
স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি আপনি টপ র্যাঙ্কিং করলে টপ 3-র মধ্যে একটা খাত হবে। প্রচুর দুর্নীতি হয়। এই ক্ষেত্রে 42,000 কোটি টাকা যে জনগণের জন্য ইউজ করা হচ্ছে, এই ব্যাপারটিও কি নিশ্চিত করা যায়? এখানে দুইটা জিনিস, একটা হলো যারা দুর্নীতি করে তাদেরকে সরকার দেখতে হবে। দ্বিতীয়ত হলো এই টাকাটা কিন্তু পুরোপুরি খরচও করতে পারে না, সেই সক্ষমতা আমাদের নাই। সে জায়গায় দুইটা জায়গায় দেখতে হবে। আরেকটা হলো যে পৃথিবীর মধ্যে যারা স্বাস্থ্যসেবায় ভালো করছে তাদের মডেলগুলো দেখলেই তো আমরা ভালো করতে পারি। জি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বিশাল কমিটমেন্ট দরকার, আমি জাতিকে এই পর্যায়ে নিয়ে যাব। এখন ধরেন আমাদের দেশের যে চিকিৎসা, সরকারের তো বিশাল ভিড়, প্রাইভেটে আপনারা বলেন কস্টলি, এই দুটার সমন্বয় করতে হবে। জনগণের পারচেস পাওয়ার বাড়লে আমরা প্রাইভেটের সার্ভিস নিতে পারবে, কিন্তু এখনও বৃহৎ অংশ কিন্তু সরকারের উপর নির্ভরশীল। তারা সরকারি হাসপাতালের ভিড়ের মধ্যে সময় মতো চিকিৎসা পাচ্ছে না। অন্যদিকে দেখেন আমাদের জাতি, আমাদের এই আবহাওয়া, মানে পরিবেশ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, এই দূষণগুলোর থেকে রোধ করতে হবে, কারণ এই সমস্ত দূষণে তো আমাদের রোগ সংখ্যা বাড়াচ্ছে। আমাদের ধরেন ডায়াবেটিক রোগীর সংখ্যা বেশি, আমাদের এই সিজনাল শীতকালে যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, রাস্তাঘাটে চলা যায় না ধুলোবালির কারণে, এগুলোর থেকে নিয়ন্ত্রিত রূপ দিতে হবে। এখনও ডেঙ্গু কিন্তু নির্মূল হয় নাই। আজকেও আমি পেপারে দেখলাম 31 জন রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে। এটা সরকারের সঙ্গে জানা অজানা তো আরও থাকতেই পারে। সেই জায়গায় বৃহৎ একটা কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে, শুধু স্বাস্থ্যসেবা না, সকল সেবাকে। তবে আমরা তো শুনছি হানা ভোট হবে। সরকার তো যদি তৈরি হয় হানা ভোটের মাধ্যমে একটা যে যদি ভোট দেয় যে সংস্কারকে, এখানেও কিন্তু একটা বড় পরিবর্তন আসবে বলে মনে করি। এক্ষেত্রে আপনি বললেন যে টপ 20 কান্ট্রিজ যদি আমরা ফলো করি, এক্ষেত্রে ওই দেশগুলো কি করছে স্বাস্থ্যসেবা খাতে সেটা আমরা ফলো করলে কিন্তু আমাদের জন্য অনুসরণ করা সহজ হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, নির্বাচিত সরকার আসার পরই প্রায়োরিটি বেসিসে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-5টি কাজ কি রয়েছে যা করলে স্বাস্থ্যসেবার অ্যাটলিস্ট 50%ও সংস্কার হবে? আমি প্রথমত মনে করি, আমি গ্রামের মানুষ, সেই গ্রামকে যদি কল্পনা করি, আমাদের কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে। বিভিন্ন হেলথ সেন্টারের সেখানে জীর্ণশীর্ণ হয়ে গেছে। পাশাপাশি আমাদের যে লোকবল, ডাক্তারের সংখ্যা কম আছে, নার্স বা অন্যান্য কলাকৌশলীদের সংখ্যা কম আছে। প্রায়োরিটি বেসিসে আমাদের সংস্কার অবকাঠামোর এবং লোকবল নিয়োগ। তারপরে হলো যে বিনামূল্যে ওষুধের কথাটা বললেন, যতটুকু বাজেটের মধ্যে পারা যায়, রাতারাতি তো এটা চেঞ্জ হবে না, সেটা সরবরাহ নিশ্চিত করতে হবে। আর প্রান্তিক লেভেলের মানুষগুলো, প্রান্তিক লেভেলেই হোক, শহরেরই হোক, যেখানেই মানুষগুলাই হোক, গরিব মানুষগুলা, তাদেরকে একটা স্বাস্থ্য সেবায় নিয়ে আসতে হবে। সেই জায়গায় নিয়ে আসার পরে বড় একটা পরিকল্পনা করতে হবে যে আমরা সরকার গঠন করলাম, 5 বছরের মধ্যে আমার জনগণকে স্বাস্থ্যসেবায় কতটুকু আমরা নিশ্চিত করতে পারবো। আচ্ছা, এই নিশ্চিত করার পরে আমরা কি আসলে যে এখনো উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাই? বিশেষ করে ভারতের উপর নির্ভরশীলতা অনেক বেশি এখনো, আর কিছু কমপ্লিকেসি তো রয়েছেই। ওইসব ক্ষেত্রে ভারত ছাড়া ট্রিটমেন্ট হয় না। আপনি 5 বছরের কথা বললেন, 5 বছর পরেও এইরকম অবস্থান আমাদের পক্ষে তৈরি করা সম্ভব হবে, নাকি আসলে আমাদের আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার ভারতের মতো চিকিৎসা দেশে দেওয়ার জন্য? ভারতে যেমন প্রশংসা করলেন ভারতের, ওদের তো ফেলুর কিছু আছে। ওরা যে সাধারণত সারা ভারতবাসী যে সমতলে চিকিৎসা পাচ্ছে তা না, কিন্তু সেই জায়গায় ওরা প্রাইভেটে ভালো করছে, সরকারিতেও কিছু কিছু ভালো করছে, কিন্তু সারা দেশের জন্য নিশ্চিত হয় নাই। আমাদের চাইতে খুব বেশি আগায় নাই। কিন্তু কিছু কিছু ইনস্টিটিউট যারা আমরা যাই, যারা আমাদের দেশে বাধ্য হয়ে যায় বা বিত্তবান মানুষরা যাচ্ছে, তাদের উন্নয়নের জন্য আমাদের 5 থেকে 10 বছর তো লাগবেই। আপনি দেখেন ওদের বিশাল বিশাল এখন আপনার রোবট দিয়ে ওরা অপারেশন করে, ওদের স্বাস্থ্য ব্যবস্থা আরও আমাদের সেই উন্নত, ওদের বিশেষজ্ঞ টিম অনেক বড়। সেই জায়গায় আমাদের ডাক্তাররা যে পিছিয়ে আছে খুব বেশি না। আমাদের অবকাঠামোর উন্নয়ন করলে, বাজেট পেলে আমার দেশও কিন্তু ভালো হইতে পারে। জি, আমরা এ নিয়ে আরও আলোচনা করব। যে আপনি কিছু কিছু ইনস্টিটিউট বলেছেন যে ভারতে ভালো রয়েছে, ওইরকম কিছু কিছু ইনস্টিটিউট বাংলাদেশে কিভাবে করা যায়, বেসরকারি খাতেও কিছু করণীয় রয়েছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস।
দর্শক, বিরতির আগে দেশে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। লোকমান ভাই, আপনি যেটা বলছিলেন যে ভারতে সবকটি প্রতিষ্ঠান যে ভালো অবস্থান রয়েছে তা নয়, কিছু কিছু প্রতিষ্ঠান খুবই এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস দিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে অনেক রোগী ভারতে যাচ্ছে চিকিৎসা করার জন্য। এই কিছু কিছু ইনস্টিটিউট আমি ধরে নিলাম বেসরকারি খাতের অনেকগুলো রয়েছে। বাংলাদেশে আমরা সরকারের দিকে না তাকিয়ে বেসরকারি খাতের উদ্যোক্তারা কি করছে এবং তাদের কি করণীয়, যেন ভারতের মতো কিছু কিছু ইনস্টিটিউট আমরা দেশেই তৈরি করতে পারি? দেশে বেসরকারি পর্যায়ে আমরা যারা আছি, আমাদের আসলে আমরা তো একবারে প্রান্তিক লেভেল থেকে উঠতেছি বলা যায়। যেমন আমার কথাই যদি বলি, আমরা প্রথম তো ধরেন ডায়াগনস্টিক শুরু করেছি, কনসালটেন্সি, তারপরে ছোট্ট হসপিটাল, এখন একটা মাঝারি বলা যাবে না, ছোট মিডিল, মানে ছোটোর মধ্যে হাসপাতাল। যেমন আমার 120 বেডের হাসপাতাল। যে এই যে হাসপাতাল, এটা আমি চালাচ্ছি, এটা কতটুকু সাকসেস হচ্ছি আমরা প্রতি মাসেই প্রতি সপ্তাহেই ইভ্যালুয়েট করছি, জনগণের সম্পৃক্ততা পাচ্ছি। এইখানে লক্ষণীয় ব্যাপার হলো যে যারা কর্পোরেট হাসপাতাল তৈরি করেছে, যেমন আমাদের বৃহৎ যদি সংখ্যাগুলো দেখি, এটা অপ্রতুল, কিন্তু আরও হাসপাতাল আসা দরকার। ইতিমধ্যে এই সরকার আসার পরে আপনারা দেখছেন পত্রপত্রিকায় লেখা সংস্কারের কথা এবং বিদেশিদের সম্পৃক্ততায় আমাদের হাসপাতালগুলো উত্তরবঙ্গে বা ঢাকার আশেপাশে তৈরি করার, সেগুলো নিয়ে কত দূর হয়েছে জানি না, কিন্তু আলোচনা চলছে। আমাদের এই জায়গায় হাসপাতালে, কর্পোরেট হাসপাতালগুলা বাড়া দরকার। যে কারণে বিদেশে যায় মানুষ, যে মানে না পাওয়ার বেদনায় বিদেশে যায়, ওই সমস্ত হসপিটালগুলো হলে তাহলে কিন্তু এখানেই সেই সার্ভিসগুলো পাবে, তাহলে বিদেশে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে, বিদেশে যাওয়ার সংখ্যাটা কমে যাবে। এক্ষেত্রে আপনি বলছেন বড় বড় এরকম স্পেশালাইজড হসপিটাল যেন দেশেই হয়, এবং দেশে যখন হয় আমরা সব দেখি ঢাকা শহর কেন্দ্রিক হয়ে যায়, রাজধানী কেন্দ্রিক হয়ে যায় সব কিছু। এখনও কিন্তু উন্নত চিকিৎসার জন্য মফস্বল থেকে অথবা গ্রাম থেকে, প্রান্তিক লেভেল থেকে ঢাকায় আসতে হয়, কারণ ওই জেলা পর্যায়ে আমরা দেখি যে চিকিৎসা সেবার অপ্রতুলতা রয়েছে। এটা প্রথমে দূরীকরণ করা যায় কিভাবে? এটা প্রথমে দূরকরণ, আমরা যদি দেখেন যে ডিস্ট্রিক্ট হাসপাতালের কথা যদি চিন্তা করেন, আমাদের ডিস্ট্রিক্টে কিন্তু এমন কোনো অ্যাভারেজে আমরা যদি দেখি 30 থেকে 50 লক্ষ মানুষ একটা ডিস্ট্রিক্টে বাস করে, তাহলে 30 থেকে 50 লক্ষ মানুষের কত পার্সেন্ট মানুষ অসুস্থ থাকে? তাহলে ডিস্ট্রিক্টের কী ধরনের অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত? এইখানে অ্যারেঞ্জমেন্ট রাখার চাইতে দেখা যায় যে আমাদের ডাক্তারের সংখ্যা কমে গেছে। আপনি দেখবেন যে কোনো একটা ডিস্ট্রিক্ট, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কথা যদি আসেন, টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা একটা ঢাকার নিয়ার বাই, তো সেইখানে আমরা দেখি বিভাগীয় প্রধানে সেখানে যারা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের বা কেবলই বিশেষজ্ঞ ডাক্তার হয়েছে, এরকমও কিন্তু আছে। তো আমি মনে করি পূর্ণাঙ্গ টিম থাকা দরকার, অন্তত 1-2 জন, একটা ডিপার্টমেন্টে 1-2 জন প্রফেসর, 4-5 জন অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকা উচিত। আপনার সংখ্যায় যদি দেখেন, আমাদের সার্জন যদি মনে করেন, এটা কার্ডিয়াক চিকিৎসা কিন্তু একটা ডিস্ট্রিক্ট লেভেলে নাই, যে এনজিওগ্রাম করবেন, এনজিওপ্লাস্টি করবেন, অথবা যন্ত্রপাতিও নেই। অনেক সময় তো একটা রোগ নির্ণয়ের যে পরিপূর্ণ ব্যবস্থাটা, এটা এনজিওগ্রাম করার, সেটা ব্যবস্থা নাই। এখন আমি মনে করি আমাদের সময় আসছে একটা প্রতিটা ডিস্ট্রিক্টে অন্তত প্রত্যেক রোগ নির্ণয়ের একটা ব্যবস্থা থাকতে হবে। আপনার আলোক হেলথ কেয়ারের কথা বলছিলেন আপনি আপনার জেলায় কি ওইরকম এক্সপানশন করার চিন্তা করছেন? আপনি যেহেতু ঢাকা শহরে অনেক ধরনের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, আপনারা বেসরকারিভাবে প্রথমে শুরু করলেই তো অনেকে আসলে উদ্যোগী হয়ে উঠবে। আপনাদের কি পরিকল্পনা? আমাকে যদি বলেন, আমি আমার উপজেলাতে আমার 30 বেডের একটা হাসপাতাল আছে, হেলথ কেয়ার আছে, সেখানে আমি যতটুকু পারি প্রতিনিয়তই সার্ভিস দিচ্ছি। কিন্তু লক্ষণীয় ব্যাপার যে ওখানে কিন্তু আমার এখানে আর্মি হাসপাতাল থাকার কারণে, সিএমএস থাকার কারণে আমি সুবিধা পাচ্ছি, বিশেষজ্ঞ ডাক্তার পাওয়ার কারণে আমরা বিকালবেলায় তাদের সমন্বয়ে চিকিৎসা দিচ্ছি। আপনি ধরেন একটা উপজেলাতে বিশেষজ্ঞ ডাক্তার তো এখনও অ্যাভেলেবল না, তারপরে আমি ডিস্ট্রিক্টে চেষ্টা করতেছি যে কিভাবে ডিস্ট্রিক্টে একটা ভালো হাসপাতাল তৈরি করা যায়। কারণ আমি টাঙ্গাইলের সন্তান হিসেবে আমার একটা স্বাক্ষর
আমার ডিস্ট্রিক্টে থাকা উচিত, এই প্রত্যয় থেকে আমি কাজ করছি। হয়তো 2-4 বছরের মধ্যে এর প্রতিফলন ঘটবে। এই যে আমরা আশা করি 2-4 বছরে আপনি আপনার জেলার জন্য কিছু করবেন। এখন আরেকটি বিষয় নিয়ে আমি আসতে চাচ্ছি। আপনি প্রথমের দিকে বলেছিলেন 42,000 কোটি টাকা বাজেট থাকলেও অনেক সময় এই বাজেটের টাকা ইউজই করা যায়নি, কারণ এই জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প রিলেটেড যে কাজ অথবা গোছানো ইনফরমেশন দিয়ে একটা প্রপোজাল বানানো, এই বিষয়ে দীর্ঘসূত্রিতা আছে। এই জায়গাটি কমানোর জন্য কি করণীয়, অথবা যে যে রিসার্চ উইং রয়েছে আরও রিসার্চ উইং বাড়ানোর প্রয়োজন রয়েছে কিনা? এখানে যারা রিসার্চ এবং যারা প্রকল্প তৈরি করে তাদের ইন্টেলিজেন্সি বাড়াইতে হবে। আমার কি বাজেট আছে, আমি জনগণের জন্য এই বাজেটটা সারা বছরে কিভাবে খরচ করব, সেই সক্ষমতা একটা সিনসিয়ার এবং সেন্সিবল হলেই এটা সম্ভব। আর পাশাপাশি দেশের উন্নয়ন না হলে, অর্থনৈতিক উন্নয়ন না হলে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন হবে না। কারণ আপনি দেখবেন যে আমাদের দেশে যে বাজেট হয় অন্যান্য উন্নত দেশের চাইতে অর্ধেকেরও কম। তো অর্থাৎ অর্ধেক বা 1/3 নিয়ে তো আপনি জয়ী হবেন না। কিন্তু আবার আমাদের যে রাজস্ব আহরণ সেটাও কিন্তু অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম। কারণ আপনি ট্যাক্সের যদি স্ল্যাব দেখেন, এখনো কিন্তু সবাই ট্যাক্সের আওতায় আসে নাই। ইনকাম হলে নিয়ে সরকার খরচ করব, কিন্তু এক্ষেত্রে ইনকাম এবং খরচের মধ্যে সরকারের কি করণীয় আপনার মনে হয়? সরকার কাজ করে যাচ্ছে, এইটা বড় সমালোচনা। এই সমালোচনাটা আমার লেভেল থেকে না করাই ভালো। তবে আমি বলবো যে আর্নিং বাড়াইতে হবে। প্রতিটা মানুষ, সচ্ছল মানুষকে ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। ট্যাক্সের আওতায় নিয়ে আসলে তাদের সার্ভিস নিশ্চিত করতে হবে, তাহলে মানুষ উৎসাহিত হবে। এবং কাউকে কাউকে বাধ্যও করতে হবে। আমরা ট্যাক্স দেই, আমরা সঠিকভাবে দেই কিনা সরকারের তদারকি বাড়লে, আর্নিং বাড়লে অবশ্যই আমাদের এই স্বাস্থ্যসেবা উন্নয়ন করা যাবে। এবং সকল ডিপার্টমেন্টে, আপনি কি পুলিশ সার্ভিসটা কি আমাদের যথেষ্ট আছে কি? আমাদের অন্যান্য প্রশাসনিক সার্ভিস কি যথেষ্ট আছে? অতএব আমরা সব জায়গায় পিছিয়ে আছি। তবে আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা কতটুকু উন্নয়ন করব, জনগণকে আমরা কিভাবে রাখবো, কিভাবে নিরাপত্তা দেব, ওই ধরনের দেশাত্মবোধমূলক সরকারের কিন্তু এখন দরকার। এই জায়গায় কাজ করছে। আমার বিশ্বাস যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, আমার বিশ্বাস যে এটা আস্তে আস্তে বাড়বে। সর্বশেষ প্রশ্ন, আগে সার্ভিস দিয়ে জনগণের মন জয় করতে হবে নাকি আগে ট্যাক্স বাড়াতে হবে? কারণ আসলে যে কেউ ট্যাক্স দিবে তখন প্রথমে তো সার্ভিসও আশা করবে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন সংক্ষিপ্তভাবে? এক এক ডিপার্টমেন্টের এক এক কাজ। কেউ ট্যাক্স আদায় করবে, কেউ খরচ করবে, কেউ তদারকি করবে, এটাই তো কাজ। অর্থাৎ ট্যাক্স ডিপার্টমেন্ট যদি দিনরাত কাজ করে তাহলে এটার আমাদের ইনকাম বাড়বে। আর যারা পরিকল্পনা নেবে, প্রকল্প নেবে, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের দেশে কোন দেশের মতো করব বা কিভাবে করব, কি কতটুকু সার্ভিস মানুষকে দেব। এখনও ধরেন একটা গরিব মানুষ যদি একটা রিং লাগাইতে হয়, তার যদি স্ট্যান্ডিং করতে হয়, তার কিন্তু অনেক দিন সরকারের সাহায্য নিতে, অনেকে পায় অনেকে পাই না, অনেকে নিঃস্ব হয়ে পারেই না, শেষ পর্যন্ত দুঃখে দুঃখে মারা যায়। একটা কিডনি রোগী হলে তার ঠিকমতো ডায়ালিসিস করতে পারে না। তো আমি মনে করি সরকারের সম্পৃক্ততা বাড়াইতে হবে। জি, আমরা আশা করি সরকারের সম্পৃক্ততা বাড়বে, সেবা নিশ্চিত করবে, তারপরে ট্যাক্সে হাত দেওয়া হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, নিচ্ছি একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।